শুক্রবার ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের চুক্তির সম্ভাবনা, ঋণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। সবুজ বেষ্টনী গড়তে রামপালে 5 লাখ গাছ লাগানো হবে দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন। দেশের বাজারে যখন তখন বাড়ানো হচ্ছে ওষুধের দাম, হয়রানির শিকার সাধারণ মানুষ। প্রস্তাবিত ওষুধ নীতি দ্রুত অনুমোদনের তাগিদ। দুর্ঘটনা রোধে 30 নভেম্বরের মধ্যে সব ট্রাক থেকে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক সরিয়ে ফেলতে হবে। 4 মন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত। এবং সিলেটের নৃশংস হামলায় আহত খাদিজার অবস্থার আরও উন্নতি, চিকিৎসার সব দায়িত্ব সরকারের, বিদেশে পাঠানোর প্রয়োজন নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বাংলাদেশে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেলা 11টা 40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় অবতরণের কথা রয়েছে তার। সফরের প্রথম দিনে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন চীনা রাষ্ট্রপতি। এরপর বিকেল 4টায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া জাতীয় সংসদের স্পিকারের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। চীনা রাষ্ট্রপতির এ সফরে 25টি মেগা প্রকল্পে বিনিয়োগের চুক্তির সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, সড়ক যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। দীর্ঘ 30 বছর পর দ্বিতীয়বারের মতো এটাই চীনের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফর শেখ হাসিনা সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতীক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। চীনা প্রেসিডেন্টের এই সফরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা নাকচ করে দেন মন্ত্রী। বর্তমান সরকারের প্রাজ্ঞ কূটনৈতিক পদক্ষেপের ফলে গণচীন বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিরাজমান সম্পর্কগুলোকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবার অংশ হিসেবে 30 বছর পরে এটাই গণচীনের কোন রাষ্ট্রপতির বাংলাদেশ সফর। দ্বিপাক্ষিক বৈঠক শেষে গণচীনের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 25-এর অধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে। আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না, বৈরিতা চাই না। আমরা জাতীয় আদর্শের ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতি অনুসরণ করি। আমাদের জাতীয় স্বার্থ এবং এই যেটা পররাষ্ট্রনীতির মূলনীতি, যেটা জাতির জনক বঙ্গবন্ধু আমাদের তৈরি করেছিলেন, আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা সেই পথেই অগ্রসর হচ্ছি। চীনা প্রেসিডেন্টের সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো নির্মাণে দুদেশের মধ্যে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে চীনের সঙ্গে বাংলাদেশের যে ঋণ চুক্তি হতে যাচ্ছে তাতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট এহসান জুয়েলের। বিশ্বজুড়ে বাড়ছে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির সঙ্গে বাংলাদেশের 2015 সালে লেনদেন হয়েছে $14.70 বিলিয়ন। বাংলাদেশের মোট বাণিজ্যের 26.50% চীনের সঙ্গে হলেও এর 85%ই দেশটির অনুকূলে। চীনের সঙ্গে 4 দশকের কূটনৈতিক সম্পর্ক থাকলেও দীর্ঘ 30 বছর পর এবার দ্বিতীয়বারের মতো দেশটির কোনো প্রেসিডেন্ট আসছেন ঢাকায়। বিনিয়োগে বাংলাদেশে বড় সহযোগী দেশ হিসেবে তাই অনেক স্বপ্নের এই সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 25টি প্রকল্পে 20 বিলিয়নেরও বেশি আর্থিক সহযোগিতার জন্য চীনের কাছে প্রস্তাব পাঠানো হলেও 12 বিলিয়নের মতো সহযোগিতার আশ্বাস আসতে পারে। উল্লেখযোগ্য মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও ব্লু ইকোনমি খাতে। এই ভিজিটে আমরা যে জিনিসটা হবে, চায়না যেটা চাইবে যে এই অঞ্চল যেন সুসংগত হয়। উন্নয়ন যেটা করছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা শান্তিপূর্ণভাবে করছে, অন্য কোনো রাষ্ট্র যেন হুমকি সৃষ্টি না করে। তো বাংলাদেশ স্বাভাবিকভাবেই এই চীনের এই ধরনের পররাষ্ট্রনীতি প্রচন্ডভাবে উৎসাহিত বোধ করছে। সেটাও একটা ফিজিবিলিটি হবে যে এই অঞ্চলের ট্রেড বিজনেস করতে গেলে
যে ব্লু ইকোনমি ডেভেলপ করতে গেলে চায়না কতটুকু সহায়তা করতে পারে। এই সফরে বাংলাদেশের সাথে কোনো দেশের রেকর্ড ঋণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অর্থনীতিবিদরা বলছেন, চীনের কঠোর ঋণ নীতির ব্যাপারে সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। সরকারের উচিত হবে এই প্রকল্পগুলো নিয়ে নেগোসিয়েট কালে যেন সুদের হারটি যাতে যথাসম্ভব নিচু পর্যায়ে রাখা যায়। সবচেয়ে ভালো হয় এটিকে যদি 1% নিচে, যেভাবে আমরা মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো থেকে টাকা পাই তার কাছাকাছি যদি রাখা যায়, 2 বা 3 না করে 10 বছরের মতো গ্রেস পিরিয়ড এবং রিপেমেন্ট পিরিয়ড যদি মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো যেভাবে দিয়ে থাকে 30-40 বছরের, এরকম যদি করে নেওয়া যায় তাহলে আমাদের দীর্ঘমেয়াদে এই সমস্ত ঋণের যে রিপেমেন্টের জন্য যে একটা ডেট রিপেমেন্টের যে চাপ, সেটি তুলনামূলকভাবে সহনীয় হবে। সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাথে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং এর ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে বাংলাদেশে যোগদানের যে প্রস্তাবনা, সেটি চূড়ান্ত হতে পারে এই সফরে। এছাড়া মধ্যমায়ের দেশের পথে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেখানে অবকাঠামো এবং সড়ক যোগাযোগ খাতে যে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, সেই চাহিদার অনেকটুকু মিটতে পারে এইবার। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষকদের আগ্রহের জায়গা চীনের প্রেসিডেন্টের এই সফর থেকে কতটা কৌশলী হতে পারে বাংলাদেশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সব জটিলতার অবসান ঘটিয়ে চীনা প্রেসিডেন্টের সফরে বাস্তব রূপ পেতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। এর ব্যয় ধরা হয়েছে 8,000 কোটি টাকা। এই টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় চীনের সাংহাই নগরীর আদলে গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক জোন চায়না সিটি। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকে কল্পনা বলে মনে করা হতো। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 8,000 কোটি টাকার বৃহৎ এই প্রকল্পের বাস্তব রূপ দিতে 14 অক্টোবর বাংলাদেশ আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যৌথভাবে 3,140 মিটার দৈর্ঘ্যের এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। চাইনিজ বিনিয়োগকারীরা সরাসরি বিনিয়োগ করতে পারবেন 774 একর জমিতে। এই চাইনিজ ইকোনমিক জোনটা আগামী 14 তারিখ চায়নার প্রেসিডেন্ট যখন আসবেন, ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এটা ঢাকা থেকে সরাসরি করা হবে। চীন সরকারের আর্থিক সহায়তায় নগরী পতেঙ্গার নেভাল থেকে শুরু হয়ে এ টানেল শেষ হবে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায়। নদীর তলদেশ দিয়ে চলাচল করবে সব ধরনের যানবাহন। আর আনোয়ারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাংহাই নগরীর অনুকরণে গড়ে তোলা হবে সবগুলো স্থাপনা। ঢাকা বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কক্সবাজারের একটা কানেক্টিভিটি ডেভেলপ করবে এবং এই কানেক্টিভিটির ফলে দক্ষিণ চট্টগ্রামে একটা নতুন শহর গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থনৈতিক অঞ্চলে মূলত জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী, প্লাস্টিক, তথ্য প্রযুক্তি এবং মেডিকেল যন্ত্রপাতি নির্মাণ কারখানা গড়ে তোলা হবে, যার 30% বিনিয়োগ করবে চীন সরকার এবং বাকিটুকু বিনিয়োগ করবে দেশটির ব্যবসায়ীরা। টেক্সটাইল এবং টেক্সটাইলের অ্যাক্সেসরিজ রিলেটেড ইন্ডাস্ট্রিজ এখানে রিলোকেট হবে। এছাড়া কেমিক্যাল সেক্টরের বেশ কিছু ইন্ডাস্ট্রিজ এখানে হবে। প্রযুক্তিভিত্তিক অনেক শিল্প চীনারা, এমনকি রিসার্চ সেন্টারও এখানে স্থাপিত হতে পারে। চায়না সিটি গড়ে তোলার জন্য 291 একর খাস জমি বাংলাদেশ ইকোনমিক জোনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরো 430 একর জায়গা অধিগ্রহণের পর্যায়ে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসী সময় আরো থাকছে। অবৈধভাবে লিবিয়া পাঠানোর সময় শাহ আমানত বিমানবন্দর থেকে 39 জন আটক। পাচারের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আনা হয় চট্টগ্রামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে সবুজ বেষ্টনী গড়ে তুলতে লাগানো হবে 5 লাখ গাছ। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সাহসিকতার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এর আগে ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গতদের সাহায্যে দেশের বিভিন্ন জেলায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে স্লোগানে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় দেশের বিভিন্ন এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার শিকার হচ্ছে বাংলাদেশ। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর উপর জোর দেন তিনি। সমুদ্র বা বড় নদীর যে উপকূল এলাকাটা,
ওই সব এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ অর্থাৎ সবুজ বেষ্টনী তৈরি করা। এমনকি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন এত কথা, সেখানে 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য। কাজে আমাদের একটাই বাঁচার পথ এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা, যেটা আমাদের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের গতিবেগটা কমিয়ে দেয়, জলোচ্ছ্বাসের যে পানিটা আসে সেই গতিবেগটা কমিয়ে দেয়। কাজেই সেভাবে আমাদের কিছু পদক্ষেপ নিজেদেরও নিতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় দেশ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে। দুর্যোগ আসবে, দুর্যোগ মোকাবেলা করতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ সদা প্রস্তুত থাকবে। এটাই হচ্ছে আমার আহ্বান, যে হ্যাঁ ঝড়ঝাপটা তো আসবেই, কিন্তু সেটা আমরা মোকাবেলা করতে পারবো সাহসের সাথে, এবং তা করবার মতো ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহর রহমতে বাংলাদেশের এখন আছে। পরে দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা একাধিক স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। এতে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, তেমনি বাড়ছে রোগীদের হয়রানি। এ বিষয়ে ওষুধ অধিদপ্তরের ভাষ্য, যৌক্তিক কারণে দাম বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত ওষুধ নীতি অনুমোদন করা হলে সমস্যার সমাধান হবে। শাফিন জাহিদের রিপোর্ট। সপ্তাহখানেক আগেও নিউরো বি ও ক্যালবোডি নামে ব্যথা এবং ক্যালসিয়ামের এই ওষুধের দাম ছিল 150 টাকা। হঠাৎ করে বাড়িয়ে বাজারে এখন সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে বিক্রি হচ্ছে 240 টাকা করে। এছাড়াও গত 1 মাসের ব্যবধানে বেড়েছে বেশ কিছু ওষুধের দাম। গত 1 বছরের হিসেবে দেখা যায় বিভিন্ন ওষুধের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। জরুরি ও অত্যাবশ্যকীয় এসব ওষুধের দাম বাড়ানোর ফলে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি বেড়েছে রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানিও। আগে ওষুধ নিছি না, এখন নিতে দাম সব বেড়ে গেছে। এই ট্যাবলেটটা ছিল আগে আপনার 150 টাকা, এখন বাড়ছিল আপনার 240 টাকা। আমাকে শুরু হলো স্কয়ার, শেষ করে একবারে লাস্ট পর্যন্ত। পার পিছে 10 টাকা বাড়লে খেতে পারে, কিন্তু 60 টাকা বাড়ে কেমনে খাবে একটা রোগী? ওই একটা বাড়ানো দেখলে আর সবকিছু এক সিরিয়ালে বাড়ায়। কিসের জন্য বাড়ায়, কি জন্য বাড়ায়, এটা তো আমাদের দেখা দিচ্ছে না। দেশের বাজারে 14,000-এরও বেশি ওষুধ রয়েছে। এর মধ্যে জেনেরিক বা মূল ওষুধের সংখ্যা 3,000। আর জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সরকার দাম নিয়ন্ত্রণ করে মাত্র 117টির। আর বাকিগুলোর ক্ষেত্রে দাম নির্ধারণের স্বাধীনতা ওষুধ ব্যবসায়ীদের হাতে। ওষুধের দাম বাড়ার কারণ জানতে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। তবে সরকারের যে প্রতিষ্ঠানটি তদারকির দায়িত্বে রয়েছে, নীতিগত প্রশ্নের অজুহাত দেখিয়ে ওষুধ ব্যবসায়ীদের পক্ষেই সাফাই গাইলেন এর পরিচালক। নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলো কিছু লজিক, কিছু রেশনালিটি এগুলো কনসিডারেশন করেই এগুলো করেছে। যখন তার মার্কেটিং কস্টিং বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, প্যাকেজিং এর দাম যখন বেড়ে যায়, সঙ্গতভাবেই সে ওই সমস্ত দিকে যায়। বর্তমানে দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 736টি। এর মধ্যে শুধু অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে 207টি প্রতিষ্ঠান। আর হাতে গোনা কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করে 80 থেকে 85% ওষুধের বাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল স্বাস্থ্যনীতির অংশ হিসেবে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা। তাই বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ওষুধের কোনো নীতি কার্যকর করা গেলে একদিকে যেমন ওষুধের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত করা যাবে, অন্যদিকে বিভিন্ন সময়ে ওষুধের দাম নিয়ে যে প্রশ্ন ওঠে সে বিষয়টিরও পরিত্রাণ পাওয়া যাবে। ওষুধ নীতি যেটা নাকি জমা দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু বলা আছে যে ওষুধের মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হবে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতাটা কার থাকবে, কতটুকু থাকবে। তারা এও বলছেন, ওষুধের দাম বাড়ার পেছনে অনেক ক্ষেত্রে দায়ী থাকেন বিক্রেতারাও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। একই পরিস্থিতি দেশের জেলা শহরগুলোতেও। সপ্তাহ ব্যবধানে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা। এদিকে ওষুধের দাম বাড়ার কারণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বিক্রেতারা। প্রতিদিনের জন্য দাম বাড়তেছে, যে পরিমাণে এমআরপি তার চেয়ে আরো বেশি দাম নিচ্ছে দোকানদারেরা। দেশে অনেকে বলে ওষুধ সাপ্লাই নাই, ওষুধের বিভিন্ন সিন্ডিকেট কাজ করে। ওষুধের গুণগত মানও বর্তমানে ভালো নাই। আমি 7 দিন ওষুধ খাওয়ার পরে একটু রেজাল্ট পাইনি। অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বা অন্যান্য যে ক্যাপসুলগুলো, গ্যাসের ক্যাপসুলগুলো আগের চেয়ে এত বেড়ে গেছে যে মানে গরিবের খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে গেছে। স্কয়ার কোম্পানি আপনার, তারপরে অ্যাস্ট্রো ফার্মা, বেক্সিমকো আপনার, তারপরে প্রায় সব কোম্পানি অনেক দাম বাড়াচ্ছে। হট করে দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা বলতে পারবো না। সিন্ডিকেট করে সব কোম্পানির এখন ওষুধের দাম বাড়াইছে। মূলত কেন বাড়তেছে আমরা এটাও জানতেছি না।
কিন্তু আমরা বাড়তে দামে কিনতেছি, পরে বাড়তে দামে বিক্রি করতেছি। স্কয়ার কোম্পানি আমাদের অনেক প্রোডাক্ট স্টক রেখে বন্ধ রেখে মার্কেটে শর্ট ফেলে দেয়, তারপরে পরবর্তীতে যেমন এখন আগে ওনাদের নিরবি ছিল 150 টাকা, এখন এটা 8 টাকা করে ফেলছে, তাহলে 240 টাকা। কোম্পানি আমাদের কোনো ইনফরমেশন দেয় না দাম বাড়বে যে, রাতের দাম বলে সকালে বলে নতুন দাম, আমাদের করার কিছু নেই। ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা বিভিন্ন ফোল্ডার তৈরি করে, ওই ফোল্ডারের পিছনে পয়সা খরচ না করে ওই পয়সাটা যদি ওষুধের ইয়েতে পড়ে তাহলে কিন্তু অনেক বেনিফিটেড হবে। যেন 5 টাকাটা কিন্তু আমি এখন হয়েছে 10 টাকা, এখন এটি সবার পক্ষে সম্ভব। গরিব লোকেরা, মেহনতি মানুষেরা এই ওষুধ কিনা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সমিতির নাম করে ফার্মাসিউটিক্যালেরা এরা আর জনগণের মারার জন্য এরা করে দেয়, এদের জন্য জনগণ ওষুধ কিনতে পারে না। অতিরিক্ত ভার বহন করার কারণে সড়কের ক্ষতি ও দুর্ঘটনা কমিয়ে আনতে ট্রাকে অবৈধভাবে ব্যবহার করা বাম্পার, অ্যাঙ্গেল ও হুক 30 নভেম্বরের মধ্যে খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রেলমন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন। এছাড়া বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। পরে ওবায়দুল কাদের বলেন, ট্রাকের অতিরিক্ত ভর কমিয়ে আনতে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক অপসারণ করতে হবে। আলোচনা ছাড়া হঠাৎ করে ধর্মঘট ডেকে দেশের অর্থনীতিকে জিম্মি না করতে শ্রমিক মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বাস্তবতা এবং আইন আপনার দুইটাকে কিন্তু অনুসরণ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা যদি সরকার আন্তরিকতার সঙ্গে এই সমস্যাগুলো সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমরা পারবো, এবং আন্তরিকতা মালিক শ্রমিকদের থাকতে হবে। 4XL এর ক্ষেত্রে 32 টন পর্যন্ত ওজন পরিবহনে আইনগত বাধা নেই। 42 টন পরিবহনে প্রাইম মোভারে একটি অতিরিক্ত এক্সেল স্থাপন করতে হবে। এজন্য 6 মাস সময় নির্ধারণ করা হচ্ছে। 30 নভেম্বরের মধ্যে সকল ট্রাকের বাম্পার, অ্যাঙ্গেল, হুক খুলে নিতে হবে। প্রবাসের সময় আরো থাকছে। এবছর সাহিত্যে নোবেল পেলেন মার্কিন সঙ্গীত শিল্পী বব ডিলান। সঙ্গীত ঐতিহ্যে কাব্যিক চেতনা সৃষ্টির জন্য এই পুরস্কার। এবং টেস্ট সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার ইংল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ। আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে মাশরাফি। সিলেটে নৃশংস হামলার শিকার কলেজ ছাত্রী খাদিজার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার লাইফ সাপোর্ট খুলে ফেলার পর স্বাভাবিক নিয়মে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন খাদিজা। ধীরে ধীরে খাদিজা সুস্থ হয়ে ওঠায় পরিবারে স্বস্তি ফিরলেও ঘাতক বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পরিবারকে আশ্বস্ত করে সাংবাদিকদের জানিয়েছেন, সুস্থ না হওয়া পর্যন্ত খাদিজার চিকিৎসার দায়িত্ব সরকারের। কেটে গেছে নৃশংসতার 11টি দিন, তবে এখনো কাটেনি শঙ্কা। উদ্বেগ আর উৎকণ্ঠায় প্রতীক্ষা খাদিজার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়। যদিও প্রতিদিনই একটু একটু করে উন্নতির দিকে কলেজ ছাত্রী খাদিজার অবস্থা। চিকিৎসক জানিয়েছেন, বুধবার পরীক্ষামূলকভাবে খুলে ফেলা হয় খাদিজার লাইফ সাপোর্ট। পরে তার অবস্থার উন্নতি বিবেচনায় নিয়ে স্থায়ীভাবে খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট। গতকাল সকাল 9টা থেকে শুরু করে এ পর্যন্ত সে লাইফ সাপোর্ট ছাড়াই তার নিজস্ব শ্বাস নিয়ে বেঁচে আছে। বাম দিকটা এখনো প্যারালাইজড, ডান দিকটা ফুলি মুভ করে এবং মাঝে মাঝে চোখ খুলে। সব মিলিয়ে বলতে পারেন যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। মেয়ের সুস্থ হয়ে ওঠার খবরে স্বস্তি ফিরে এসেছে পরিবারে। প্রত্যাশা পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ঘরে ফিরবে খাদিজা। বৃহস্পতিবার সময় সংবাদকে কথা জানান খাদিজার বাবা। হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তিনি। এই সমস্ত ফুলাবান দেশে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি এটাই চাইলাম যে এর ফাঁসি দ্রুত যেন ফাঁসি দেওয়া হয়। ডাক্তার বলছেন আগামী সপ্তাহে অর্থোপেডিক ডাক্তার আমাদেরকে ডাকবেন এবং আমাদের সাথে পরামর্শ করে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করবেন।
ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খাদিজার চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। দেশের চিকিৎসকরাই তাকে ভালো করে তুলছে, তখন আমার মনে হয় এখানে অপেক্ষা করা ভালো। সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, তার চিকিৎসার জন্য একটা পয়সা খরচ করতে হবে না। গত 3রা অক্টোবর বিকেলে পরীক্ষা শেষে সিলেটের এমসি কলেজ থেকে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বজরুল আলম। সেখানে স্থানীয় হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন সকালে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই বিকেলে অস্ত্রোপচার হয় খাদিজার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে তিনি এই সাক্ষাৎ করেন। বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড সহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকের পর রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের একথা জানান। প্রেস সচিব জানান, কিশোরগঞ্জের মিঠা মইনে প্রস্তাবিত সেনানিবাস বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। রাষ্ট্রপতি সেনা কার্যক্রমের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং যথাসময়ে উন্নয়ন কার্যক্রম শেষ করার নির্দেশ দেন। তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতা ও একনিষ্ঠতায় আওয়ামী লীগ সরকারকে প্রগতিশীল রাজনৈতিক ধারায় এগিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় এক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, আওয়ামী লীগের সফলতার পাশাপাশি সমালোচনাও থাকতে হবে, না হলে আত্মসন্তুষ্টির মোহ দলকে অন্ধকারে ঠেলে দেবে। সাফল্য কিন্তু নেতৃত্বে এক ধরনের মোহর সৃষ্টি করে, সেটা হচ্ছে আত্মসন্তুষ্টি, যে আমরা যেটা বলছি এটাই ঠিক, আমরা যেটা করছি এটাই ঠিক। এটি এই মোহ বৃদ্ধি পেলে এটা কিন্তু দলকে বিচ্ছিন্ন করে ফেলবে। আওয়ামী লীগ তো পরনির্ভরশীল, পর কোনো দেশের শক্তির উপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগ এই দেশের তৃণমূলের শক্তি নিয়েই নির্ভরশীল। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে, মায়ানমারের বিরুদ্ধে মামলা করে তিনি সমুদ্র জয় করেছেন। অর্থাৎ আমার বাড়ি আছে, সীমানা নাই, তেমনি একটি রাষ্ট্র ছিল, সীমানা ছিল না। শেখ হাসিনার জন্যই আজকে বাংলাদেশ একটি পরিপূর্ণ রাষ্ট্রে পরিণত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলের শীর্ষ নেতাদের কারাগারে পাঠিয়ে প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করেন। 111 মামলা আজকে তারা নতুন করে আজকে শুরু করেছে, দ্রুতভাবে সম্পন্ন করার চেষ্টা করছে। কেন? আজকে এই সরকার পরিকল্পনা করছে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সকল সিনিয়র নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলায় শাস্তি দিয়ে তাদেরকে বাদ দিয়ে এই দেশে তারা আবার 2014 জানুয়ারির মতো একটি নির্বাচনের প্রহসনের আবার পুনরাবৃত্তি করবে। অবৈধভাবে লিবিয়া পাঠানোর সময় চট্টগ্রাম থেকে 39 জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে শাহ আমানত বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে পতেঙ্গায় র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিমানে অবৈধভাবে 130 বাংলাদেশিকে লিবিয়া পাঠানো হচ্ছে। এমন খবরের ভিত্তিতে রাত 10:30টায় বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় র্যাব। অভিযানে দুবাইগামী একটি বিমান থেকে 19 জনকে আটক করা হয়। পরে মধ্যরাতে দুবাইগামী আরেকটি বিমান থেকে 20 জনকে আটক করে র্যাব। এদেরকে দেশের বিভিন্ন স্থান থেকে দালালদের মাধ্যমে চট্টগ্রামে আনা হয়। তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দালালের মাধ্যমে লোক সংগ্রহ করে এবং পরবর্তীতে কিছু লোক এসে তাদেরকে ভিসা এবং টিকিটগুলো দেয় এবং তাদের যাতায়াতের রুট হচ্ছে চট্টগ্রাম থেকে দুবাই, তারপরে তুরস্কের ইস্তাম্বুল, আঙ্কারা এবং পরবর্তীতে লিবিয়া ট্রিপলি। সেখান থেকে পরবর্তী তারা ইউরোপ, বিশেষত ইটালিতে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদ করে এবং নানা সূত্রে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি প্রায় 30 জন দালালের নাম ঠিকানা আমরা পেয়েছি এবং 2টি ট্রাভেল এজেন্সি। তা সারা দেশব্যাপী যে র্যাব ব্যাটালিয়নগুলো আছে তারা এই 30 জন দালাল এবং ট্রাভেল এজেন্সির জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কার্যক্রম এখনই শুরু করে দিয়েছে।
অপরাধের তথ্য এবং অভিযোগ জানানোর ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সুবিধা দিতে পুলিশ সদর দপ্তর নিয়ে এলো নতুন অ্যাপস বিডি পুলিশ হেল্পলাইন। অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। বৃহস্পতিবার মোবাইলে অ্যাপস উদ্বোধন শেষে পুলিশ মহাপরিদর্শক জানান, এর ফলে থানা পুলিশের জবাবদিহিতা বাড়বে। সে পাঠাবে থানার ওসির কাছে, ওই তথ্যটা সাইকেল এসপিও পাবে, এসপিও পাবে, ডিআইজিও পাবে, পুলিশ হেডকোয়ার্টার পাবে। ওসির কাছে যে অভিযোগটা যাবে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি কার্যকর ব্যবস্থা নিল সেটা তার উদ্যোক্তা প্রত্যেকটা অফিসার তদারক করতে পারবে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার পরে সে আবার তার গৃহীত ব্যবস্থা সম্বন্ধে ওখানে একটা পোস্ট দিবে। ওই পোস্ট দেখে যে ব্যবহারকারী যে তথ্যটা দিয়েছে বা অভিযোগ করেছে সে জানতে পারবে যে তার তথ্যের বা অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কি কার্যকর ব্যবস্থা নিয়েছে। শেরপুরে বন্য হাতির আক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৫ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের পানবর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে একদল বন্য হাতি ওই গ্রামের ধান খেতে নামে। এ সময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়া করে। এতে ক্ষিপ্ত হয়ে হাতির দল আশপাশের বাড়িঘরে হামলা করে। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান ৩ জন। এর আগে গত ১০ অক্টোবর রাতে একই এলাকায় বন্য হাতির আক্রমণে সাংমা নামের এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়। খুলনায় উইন সিকিউর সফটওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান কেয়ারি সফটওয়্যারের প্রমোশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনার সিটি ইন হোটেলে এই কনফারেন্স হয়। কনফারেন্সে কম্পিউটারের উইন্ডোজ সুরক্ষায় উইন সিকিউরের সফল কার্যকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমান। কনফারেন্সে বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং কম্পিউটার বা ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন প্রখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী বব ডিলান। যুক্তরাষ্ট্রের সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক দোতনা সৃষ্টির স্বীকৃতি হিসাবে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয় বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। ডিলান প্রায় ৫০ বছর ধরে সঙ্গীত জগতে সক্রিয় রয়েছেন। এখনও তিনি গান লেখেন ও পরিবেশন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্কে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে জর্জ হ্যারিসন, রবিশঙ্করের সঙ্গে বব ডিলানও ছিলেন। ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বব ডিলান পারিবারিক নাম রবার্ট এলেন জিমারম্যান। ১৯ শতকে যে কয়েকজন পশ্চিমা গীতিকার ও শিল্পী বিশ্ব সঙ্গীতে বক্তব্য নির্ভর নতুন গানের ধারা সৃষ্টি করেছেন, ডিলান তাদের অন্যতম। পাশাপাশি মার্কিন সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক ঢঙেরও স্রষ্টা তিনি। এরই স্বীকৃতি হিসেবে চলতি বছর নোবেল কমিটি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করে তাকে। বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ একাডেমির পক্ষ থেকে ডিলানের নাম ঘোষণা করা হয়। মার্কিন ঐতিহ্যবাহী সঙ্গীতের ধারায় কাব্যিক দোতনা সৃষ্টি করায় ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হচ্ছেন গীতিকার ও শিল্পী বব ডিলান। পুরস্কার হিসেবে ৮০ লাখ সুইডিশ ক্রোনা বা $৯,২৭,৭৪০ মার্কিন ডলার পাবেন তিনি। বব ডিলানের পুরস্কারের মধ্য দিয়ে ২ দশকেরও বেশি সময় পর কোনো মার্কিনই সাহিত্যে নোবেল পেলেন। ১৯৪১ সালে মিনেসোটায় জন্ম নেয়া ডিলান ১৯৫৯ সালে সঙ্গীত জীবন শুরু করেন। ৭৫ বছর বয়সী ডিলান চলতি বছরের মে মাসে তার ৩৭তম অ্যালবাম প্রকাশ করেন। ৫ দশকেরও বেশি সময় ধরে গেয়েছেন ফোক, কান্ট্রি, ব্লুজ ও গসপেল ধারার অসংখ্য গান। ডিলানের গান বিভিন্ন ভাষায়ও অনুদিত হয়েছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী ও গীতিকার কবির সুমন বব ডিলানের বিখ্যাত ব্লোইন ইন দ্য উইন্ড গানটির বাংলা অনুবাদ করেন। কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার টানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। দীর্ঘ সঙ্গীত জীবনে বব ডিলান ১১টি গ্র্যামি অ্যাওয়ার্ড, অস্কার, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।
খেলার খবর। ওয়ানডে সিরিজ শেষে একদিনের বিরতি দিয়েই আবারও মাঠে নামবে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের অনুশীলন পর্ব সেরে নিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচের জন্য বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে পৌঁছেছেন বিসিবি একাদশের ক্রিকেটাররা। শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট সিরিজে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার বেলুনটা আকাশচুম্বী টাইগার সমর্থকদের। সেই টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য প্রতিপক্ষ ইংল্যান্ডকে প্রস্তুতির জন্য সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংলিশরা, যার প্রথমটিতে এম এ আজিজ স্টেডিয়ামে মাঠে নামবে থ্রি লায়নরা। ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলে ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। ওয়ানডে সিরিজের অধিনায়ক জশ বাটলারের জায়গায় টেস্ট স্কোয়াডের অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন অ্যালিস্টার কুক। যদিও এই সিরিজে জেমস অ্যান্ডারসন না থাকায় অভিজ্ঞ সেনানীকেই হারিয়েছেন ইংলিশ দলপতি কুক। অ্যান্ডারসনের জায়গায় ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা অভিষিক্ত জেক বলের উপর ভরসা রাখতে হচ্ছে কুককে। আর উপমহাদেশীয় কন্ডিশন বিবেচনায় স্পিনার হিসেবে মঈন আলীর উপর থাকছে স্পটলাইট। সেই সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ওপেনার হাসিফ হামিদকে নিয়েই মাঠে নামবে থ্রি লায়নরা। অন্যদিকে ম্যাচের আগের দিন চট্টগ্রামে পৌঁছেছেন বিসিবি একাদশের ক্রিকেটাররা। আগে থেকেই জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন তারা। ওয়ানডে স্কোয়াডে থাকা সাব্বির রহমানের কাঁধে থাকছে প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। সেই সঙ্গে অভিজ্ঞ শাহরিয়ার নাফিস দলে থাকায় জম্পেশ একটি লড়াইয়ের পূর্বাভাস মিলছে ম্যাচের আগে। অফ ফর্মে থাকা সৌম্য সরকার ইনিংসের সূচনা করবেন তার সঙ্গে। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের নতুন টাইগার মোসাদ্দেক সৈকত, বাদপড়া শুভাগত, নুরুল হাসান সোহান, পেসার রুবেল হোসেন, রাব্বিরা ইংলিশদের চেপে ধরতে পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি পেসার হান্টের আবিষ্কার এবাদত ও আরেক তরুণ আবু জায়েদ রাহিও সফরকারীদের বেকায়দায় ফেলতে ইতিমধ্যেই নিজেদের তৈরি করে ফেলেছেন। যদিও ম্যাচ শুরুর আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টির সম্ভাবনা, কারণ ম্যাচের 2 দিন চট্টগ্রামের আবহাওয়া অনুযায়ী বৃষ্টির সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচে 4 উইকেট শিকার করেন নড়াইল এক্সপ্রেস। তারপর ইংল্যান্ডের বিপক্ষে তার দাপটে বোলিং ছিল অসাধারণ। সিরিজের দ্বিতীয় ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক হন ম্যাশ। সব মিলে গেল 6 ম্যাচে 12 উইকেট শিকার করেন। 623 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা তালিকায় 9 নম্বরে উঠে এসেছেন মাশরাফি। এছাড়া 660 রেটিং পয়েন্ট নিয়ে 6 নম্বর স্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার নিউজিল্যান্ডের ট্রেন্ট বল্ট। তারপরেই আছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। শুক্রবার ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের চুক্তির সম্ভাবনা। ঋণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। সবুজ বেষ্টনী গড়তে রামপালে 5 লাখ গাছ লাগানো হবে। দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন। দেশের বাজারে যখন তখন বাড়ানো হচ্ছে ওষুধের দাম, হয়রানির শিকার সাধারণ মানুষ। প্রস্তাবিত ওষুধ নীতি দ্রুত অনুমোদনের তাগিদ। দুর্ঘটনা রোধে 30 নভেম্বরের মধ্যে সব ট্রাক থেকে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক সরিয়ে ফেলতে হবে। 4 মন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত। এবং সিলেটে নৃশংস হামলায় আহত খাদিজার অবস্থার আরও উন্নতি। চিকিৎসার সব দায়িত্ব সরকারের, বিদেশে পাঠানোর প্রয়োজন নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক প্রবিউ সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SPN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।